নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত শুরু করছি আজকের এই সময়ে অনুষ্ঠান। আমরা আজকে সকালবেলা যখন ঠিক করছিলাম যে কি বিষয় আমরা আজকের ৮টার এই প্রাইম টাইম ডিবেট করব, তখনও আমার কাছে একটা ইন্টারেস্টিং ভিডিও এসে পৌঁছয়নি। এই ভিডিওটা দেখার পর কোথাও আমার মনে হলো যে আজকে ৮টার প্রাইম টাইম ডিবেট এটা নিয়ে ছাড়া আর অন্য কিছুতে হতেই পারে না। কারণ সংসদে আগামী ৫ বছর নরেন্দ্র মোদীকে কি তার ওপর দিয়ে যাবে, নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী, এনডিএ যখন ক্ষমতায়, তখন আগামী ৫ বছর এনডিএর সামনে, প্রধানমন্ত্রীর সামনে, নরেন্দ্র মোদীর সামনে কোন কোন চ্যালেঞ্জ সামনে আসছে, এটা নিয়ে যখন কাটাছেড়া করছিলাম, বিশ্লেষণ করছিলাম, তখন এই ভিডিওটা সামনে এলো। তিনি আর কেউ নন, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার স্পষ্ট মনে পড়ছে যে যখন ১৪৭ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, বিরোধী শূন্য লোকসভায় একের পর এক বিল পাশ করানো হচ্ছিল, তারপরে জগদীপ ধনকরকে নকল করে তিনি মিমিক্রি করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করে বিজেপি, এবং সেই কাণ্ড নিয়েও কম জলঘোলা হয়নি। তারপর আজকে আবার একেবারে ভরা সংসদে, কোনো প্রতিবাদ নয় বা কোনো আলাদা আনুষ্ঠানিকভাবে কোনো অনুষ্ঠান ছিল না, সেটা সংসদে বক্তব্য রাখাকালীন বিজেপির বর্তমান অবস্থা বোঝানোর জন্য একটা সুন্দর উদাহরণ টানলেন। বাংলা বা বাঙালির একটা খুব পরিচিত হারিয়ে যাওয়া একটা খেলা, তাকে অনুসরণ করে বা তাকে কেন্দ্র করে। আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই খেলাটির নাম চু কিতকিত বা কিতকিত খেলা। চলুন আপনাদেরকে দেখাই যে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিশেষ বক্তব্যটি দেখুন। 400 पार बोला था, खेल शुरू हो गया था सर, खेला होगा, शुरू हुआ ना। खेल तो बहुत सा खेल है सर, चू कित भी खेल है। चू कित में चू धरा 400 में, कित 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 कितना हुआ 240। वो गेम में भी हारा गया इधर। सर आपको, हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। एक बार देखने से साइड से आपको ही देख सर, हम इसलिए आपको, आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है, कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे। गुड एक्ट्रेस भी आया लेकिन उनको नहीं देखता है, आपको ही देखता है सर। आपको सिर्फ आप ही है, आप अंदर में। Now said, people of this, remember your attitude towards opposition. You could not fulfill your promise, whatever you made in every field, either in मन की बात और in दिल की बात। मोदी जी का गारंटी है, लेकिन मोदी जी का गारंटी में वारंटी नहीं है सर। पब्लिक there is no warranty, गारंटी है नहीं। नरेंद्र मोदी जी पूरा बार 400 पार बोला था, खेल शुरू हो गया था सर, खेला होगा, शुरू हुआ ना। खेल तो बहुत सा खेल है सर, चू कित भी खेल है। चू कित में चू धरा 400 में, कित 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 कितना हुआ 240। वो गेम में भी हारा गया इधर। सर आपको, हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। एक बार देखने से साइड से आपको ही देख सर, हम इसलिए आपको, आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है, कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे। गुड एक्ट्रेस भी आया लेकिन उनको नहीं देखता है, आपको ही देखता है सर। आपको सिर्फ आप ही है, आप अंदर में। Now said, people of this, remember your attitude towards opposition. You could not fulfill your promise, whatever you made in every field, either in मन की बात
और इन दिल की बात मोदी जी का চু 400 আর চু কিতকিত 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 করতে করতে 240-এ এসে বিজেপি দাঁড়িয়েছে। খুব কষ্টে তারা এনডিএতে গভর্নমেন্ট করতে পেরেছে। এটা ছিল আজকে বিরোধী দলের একজন সাংসদের নরেন্দ্র মোদী এবং স্পিকার ওম বিড়লাকে নিয়ে তার একটি বিশেষ পরিবেশন বলতে পারেন, বা তার প্রতিবাদ বা তার বক্তব্য। কিন্তু গতকাল একটু 24 ঘন্টা পেছনে আপনাকে যেতে হবে, যে রাহুল গান্ধী তিনি এখন শুধুমাত্র সাংসদ নন, চারবারের তিনি সাংসদ। 2004 থেকে টানা তিনি জিতে আসছেন, বিভিন্ন কেন্দ্রে তিনি জিতেছেন। এবার তার বোনের জন্য আরো একটি কেন্দ্র তিনি তার জেতা কেন্দ্র তিনি ছেড়েছেন। সেই রাহুল গান্ধীকে কালকে জ্বালাময়ী বক্তব্য আমরা দিতে শুনলাম। কি নেই সেখানে? গত 5-7 বছরের সামগ্রিক ইস্যু থেকে শুরু করে বর্তমান নিট সমস্যা বা কেলেঙ্কারি, রাহুল গান্ধীর বক্তব্যে একটি বিতর্কিত অংশ রয়েছে বলে অনেকে মনে করেন। সেটা হচ্ছে হিন্দু বা হিন্দুত্ব নিয়ে বিজেপিকে খোঁচা দিতে গিয়ে তিনি নাকি হিন্দুদের অপমান করেছেন, এমন অভিযোগ তুলছে বিজেপি। কিন্তু রাহুল গান্ধীর বক্তব্য যে নরেন্দ্র মোদী কাউকে সংসদে কিছু বলতে দেন না, এটাই তার প্রমাণ। কারণ রাহুল গান্ধীর ওই বিতর্কিত অংশটি স্পিকার কেটে বাদ দিয়ে দিয়েছেন, যে কারণে স্পিকারকে তিনি চিঠি লিখেছেন। দিনভর আজও সেই কাণ্ডেই উত্তপ্ত রইল লোকসভা। আপনাদেরকে চলুন দেখাই প্রতিবেদন। नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। বিজেপি আরএসএসকে হিন্দু খোঁচা। 1 জুলাই বিরোধী দলনেতা হিসেবে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে উঠে চাচা ছোলা বক্তব্য রাখলেন রাহুল। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যে সবচেয়ে বেশি শোরগোল রাজনীতিতে। সংসদের শিবের ছবি দেখিয়ে রাহুল বলেন, বাঁ কাঁধে ত্রিশূল রেখে অহিংসার কথাই বোঝানো হয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার সময়ও তারা অহিংসার পথেই হেঁটেছেন। এরপরই রাহুল বলেন, যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন তারা 24 ঘন্টা হিংসা আর ঘৃণার কথা বলেন, মানুষকে ভয় দেখান। এরপরই উঠে দাঁড়িয়ে মোদী বলেন, গম্ভীর বিষয়, পুরো হিন্দু সমাজকে হিংসাত্মক বলা উচিত নয়। जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। विषय बहुत गंभीर है। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। बीजेपी को आपको नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। রাহুলের মন্তব্যের একাধিক অংশ মঙ্গলবার বাতিল করেন স্পিকার ওম বিড়লা। সংসদের রেকর্ড থেকে সরিয়ে ফেলা হয় রাহুলের মন্তব্য। এ নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিভাবে তার বক্তব্য বাদ দেওয়া হলো, এই ভেবে তিনি হতবাক। স্পিকারের এই সিদ্ধান্তে রাহুলের প্রতিক্রিয়া, মোদির জমানায় সব সময় সত্যকে মুছে ফেলা হয়। मोदी जी की दुनिया में सच्चाई एक्सपंज हो सकती है, मगर रियलिटी में सच्चाई एक्सपंज नहीं हो सकती है। जो मैंने कहा था, जो मैंने कहना था, मैंने कह दिया, वो सच्चाई है। और एक्सपंज करें, जितना करना है करें। রাজনৈতিক মহলের মতে রাহুল বানে খানিকটা হলেও ছত্রভঙ্গ এনডিএ শিবির। তবে রাহুলের হিন্দু মন্তব্যকে সামনে রেখে সংসদে শোরগোল মঙ্গলবারও। রাহুল সোমবার ভাষণ রাখতে উঠে শুরুতেই তুলেছিলেন রাম মন্দির যে এলাকার অন্তর্গত সেই ফৈজাবাদে ইন্ডিয়া জোটের প্রার্থী সপার জয় নিয়ে। এদিন সেই ফৈজাবাদের অবধেশ প্রসাদকে পাশে বসিয়ে অখিলেশ যাদবের মুখে শোনা গেল শায়েরি। हम अयोध्या से लाए हैं उनके प्रेम का पैगाम,
हम अयोध्या से लाए हैं उनके प्रेम का पैगाम, जो सच्चे मन से करते हैं सबका कल्याण। सदियों में जन जन गाता है जिनके गान, अभय दान देती जिनकी मंद मंद मुस्कान, मानवता के लिए उठता जिनका तीर कमान। अध्यक्ष महोदय, जो असत्य पर सत्य की जीत का है नाम, उफनती नदी पर जो बांधे मर्यादा के बांध, वो है अवध के राजा पुरुषोत्तम प्रभु राम। हम अयोध्या से लाए हैं उनके प्रेम का पैगाम। রাহুলের হিন্দু বক্তব্য নিয়ে আসরে বিজেপি। রাহুলকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি তুলেছে এনডিএ শিবির। মহারাষ্ট্রের শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে দাঁড়ালেন রাহুলের পাশেই। উদ্ধবের সাফ কথা, রাহুলের কথায় কোথাও হিন্দুদের অপমান করা হয়নি। राहुल गांधी कल पार्लियामेंट में भाषण देते वक्त हिंदू टेररिस्ट है, हिंदू वायलेंस करते हैं, हिंदू उग्रवाद है, ऐसा अर्थ यानी आयो ऐसा बात किया है। ये बिल्कुल राहुल गांधी जी का भाषण को मैं खंडन कर रहा हूं। आज तक कोई भी हिंदुत्ववादी उग्रवादी का काम नहीं किया है। ये सारी अगर मगर की बातें हैं। अगर आपको ऐसा लगता है कि कल राहुल जी ने हिंदुत्व का अपमान किया है तो मैं नहीं मानता, क्योंकि उन्होंने साफ स्पष्ट शब्दों में कहा जो बात मैं कहते आया हूं कि भाजपा यानी हिंदुत्व नहीं है। हम भी हिंदू हैं और हम में से कोई भी हिंदुत्व का अपमान करेंगे नहीं और हिंदुत्व का अपमान सहेंगे भी नहीं। 2019-এর লোকসভায় যে রাহুলকে শুনতে হয়েছে পাপ্পু কটাক্ষ, সেই রাহুল গান্ধীর বক্তব্য নিয়েই এখন সংকটে এনডিএ শিবির। সোমবার রাহুলের বক্তব্য খণ্ডনে বারবার উঠে দাঁড়াতে হয়েছে খোদ মোদি, শাহ, রাজনাথদের। রাহুলের অগ্নিবীর তোপ। ভাষণ চলাকালীন রাহুলের কথা প্রায় থামিয়েই প্রতিরক্ষা মন্ত্রীর পাল্টা। উনি অসত্য ভাষণ করছেন। পাল্টা রাহুল বলেন, কিচ্ছু ভুল বলছি না স্যার। गलत बयानी करके सदन को गुमराह करने की कोशिश। गलत नहीं है सर, गलत नहीं है सर, गलत नहीं है सर। अफवाह सेवाओं की सुरक्षा के दौरान यदि हमारा कोई अग्निवीर का जवान शहीद होता है तो उसके 1 करोड़ रुपए की धनराशि सहायता के रूप में उसके परिवार को मुहैया कराई जाती है। इस प्रकार की गलत बयानी से सभी को गुमराह करने की कोशिश नहीं की जानी चाहिए। সোমবার তার ভাষণে মণিপুর থেকে নিট ইস্যুতে শাসক দলকে নিশানা করেন রাহুল গান্ধী। এদিন রাহুল চ্যালেঞ্জ নিয়ে বলেন, এবার লিখে রাখুন, এবার গুজরাটে বিজেপিকে হারাবো। রাজনৈতিক মহলের মতে বিরোধী দলনেতা হিসেবে রাহুল প্রথম দিনেই ম্যান অফ দ্য ম্যাচ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা আলোচনায় যোগ দিয়েছেন রয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপি মুখপাত্র। স্নেহায়ন, তোমাকে স্বাগত আমাদের আলোচনায়। রয়েছেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আপনাকে স্বাগত। চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, আপনাকে স্বাগত। এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক আশিস ঘোষ। আশিসদা, আপনাকে স্বাগত। আমি প্রথমে আজকে আশিসদাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাইবো। আশিসদা, আপনি তাবর তাবর কংগ্রেস নেতৃত্বকে দেখেছেন, দিল্লিতে দেখেছেন, কলকাতায় দেখেছেন, বিভিন্ন রাজ্যে সাংবাদিকতার সূত্রেও আপনি দেখেছেন। প্রথম প্রশ্নটা আমার কোথাও আপনাকে এই প্রশ্নটাই করতে ইচ্ছে করছে, রাহুল গান্ধী সাংসদ হিসেবে যেমনটাই হন না কেন, বিরোধী দলনেতা হিসেবে প্রথম দিন কি তিনি বাজিমাত করে দিলেন? তিনি কি হ্যাট্রিক করলেন? কারণ নরেন্দ্র মোদীকে আজকে যেভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কোথাও বিরোধীদের এক কাট্টা করে নেতা রাহুল গান্ধীকে পেলাম আমরা। অবশ্যই আমি বলি সময়ের সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর যে পরিবর্তন চোখে পড়ছে, একেবারে এক কথায় আমি বলবো দারুণ। এবং শুধু তাই না, কালকে খুব মনোযোগ দিয়ে আমি দুটি ভাষণের কথা বলবো। এক তো রাহুল গান্ধী অবশ্যই এত ভালো বক্তৃতা, এবং ভালো মন্দ ছেড়ে দাও, একটা বক্তৃতার যে প্রতিক্রিয়া, প্রধানমন্ত্রী দুবার উঠে দাঁড়াচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী 6 বার উঠে দাঁড়াচ্ছেন, প্রতিরক্ষা মন্ত্রী উঠে দাঁড়াচ্ছেন, তো প্রতিক্রিয়াতে বোঝা যাচ্ছে যে হোয়ার দ্য শু পিঞ্চেস, কোথায় লাগছে। দ্বিতীয় বক্তৃতা অবশ্যই বলতে হবে মহুয়া মৈত্র, আর একটি অসাধারণ বক্তৃতা। আমি দলমত নির্বিশেষে বলছি যে বক্তা হিসাবে এই দুজন কালকে একেবারে 10-এ 10। রাহুল গান্ধী যেভাবে বক্তৃতা করেছেন এবং যেভাবে তার প্রতিক্রিয়াগুলো আসছে, বোঝা যাচ্ছে খুব ডিফেন্সিভ। ফার্স্ট অফ অল, খুব ভালো করে যদি আরও একবার চালাও, উনি হিন্দুত্ব নিয়ে কি বলেছেন,
সবাই কি উনি কি বলেছেন যে এই যে জি কিষণ রেড্ডি যেটা বলছে হিন্দুত্ব টেরোরিস্ট, হিন্দুত্বরা অমুক, এসব কি বলেছেন উনি? উনি বলেছেন যে হিন্দুত্ব এটা হিংসার কথা বলে না, এটা অসত্য কথা বলে না। এটা হচ্ছে ওর বক্তব্য। কারণ ওর বক্তব্য হচ্ছে যে হিন্দু বলতে শুধু তো বিজেপি নয়, শুধু তো নরেন্দ্র মোদী নয়, তার বাইরে তো একটা বিপুল হিন্দু আছে। মানে তুমি যে হিন্দুত্ব প্রফেস করছো সেই হিন্দুত্বটা হিন্দু নয়, মানে হিন্দুদের হিন্দুত্ব নয়। এবার এর মধ্যে কোথায় দোষের আছে? আসলে কিছু না কিছু একটা দিয়ে ধরতে হবে তো। ওই হিন্দু নিয়ে ধরা, যেমন তোমার মনে থাকবে গত বছর রাহুল গান্ধীর যে বক্তৃতা, তাতে ওই আদানি প্রসঙ্গ এসেছিল বলে 18 জায়গায় এক্সপাঞ্জ করে দিয়েছিল। আজকেও একটা পুরো চাল কুড়িয়ে দেওয়া হলো। এখন সে তো স্পিকারের ডিসকাশন, স্পিকার কতটা পার্টিজান না পার্টিজান সে তো লোকে বিচার করবে। কিন্তু ঘটনা হলো যে তুমি যেটা জিজ্ঞাসা করছিলে, নিশ্চয়ই একটা পরিণত রাহুল গান্ধী, যাকে কিছুদিন আগে পর্যন্ত ঠাট্টা করা হতো পাপ্পু বলে, সেই রাহুল গান্ধী আজকে কিন্তু শিরোপীড়ার কারণ, মাথা ব্যথার কারণ হয়েছেন। এবং লিডার অফ অপোজিশন, এটা তো একটা কনস্টিটিউশনাল পদ, এইটা নেবার পর তার ম্যাচুরিটি নিঃসন্দেহে চোখে পড়ছে এবং এটা নোটিশ করতে বাধ্য। আচ্ছা, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, এর আগে গান্ধী পরিবারের তরফ থেকে দুজন প্রধানমন্ত্রী হয়েছেন, রাজীব গান্ধী তার বাবা এবং ঠাকুমা মিসেস গান্ধী। দুজনই কি কখনো বিরোধী দলনেতার পদ সামলেছেন? হ্যাঁ। এবার সেক্ষেত্রে যদি হয়, তাহলে এই দুজনের মধ্যে যদি কেউ বিরোধী দলনেতা হয়ে থাকেন, তাহলে রাহুল গান্ধী সেখানে কত পাচ্ছে? আপনি এটা তুলনা করা খুব মুশকিল। ইন্দিরা গান্ধীর সময় একরকম ছিল, তার টাওয়ারিং পার্সোনালিটি, তার সামনে অপোজিশন কিছু না। 71-এর মুক্তিযুদ্ধের পর মিসেস গান্ধী যখন সংসদে আসছেন, অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত তাকে দুর্গা বলে সম্বোধন করছেন। এই টাওয়ারিং পার্সোনালিটি তো এক্ষুনি তো রাহুল গান্ধীর মধ্যে আশা করা যাবে না। তিনি তো ক্ষমতায় আসেননি কখনো। তুলনায় আমি বলবো রাজীব গান্ধী অনেকটা স্থিমিত, অনেকটা ঠান্ডা কথা বলতেন, উত্তেজিত হতেন না। রাহুল গান্ধীর মধ্যে যে যৌবন দৃপ্ত ইউথফুল একটা ভিগার দেখা গেল, এইটা কিন্তু সত্যি নোটিসিয়েবল, দেখার মানে একদম নোটিশ করা। আমি একটু শোনাবো যে এই যে রাহুল গান্ধীর হিন্দু বক্তব্য, সেখানে রাহুল গান্ধী, বিজেপি কি বলছে? বিজেপি বলছে যে রাহুল গান্ধী আসলে বলেছেন যে যারা হিন্দু হয় তারা অসত্য কথা বলে, তারা হিংসার কথা বলে, মানে সব হিন্দু হিংসার কথা বলে, এটা বিজেপির দাবি। কিন্তু রাহুল গান্ধী বলছেন যে আমি তা বলিনি। তিনি বলছেন আমি বলেছি যে বিজেপি এবং আরএসএস যারা নিজেদেরকে একমাত্র হিন্দু বলে দাবি করেন বা এবং তারাই হিন্দুত্বের প্রচারক, তারাই হিন্দুত্বের ধারক বাহক, আসলে তারাই হিংসা এবং অসত্য কথা তারা বলে বেড়াচ্ছেন। এখন কে সত্যি বলেছে এটা বিচারের জায়গা আমরা নই, আমরা বিচার করবো, এটা জনগণ করবেন। কিন্তু আজকেও প্রধানমন্ত্রীর ভাষণে, জবাবি ভাষণে সেই বক্তব্যের প্রতিফলন লক্ষ্য করা গেল। কি বলেছেন আজকে শোনাবো। बात है कि आज हिंदुओं पर झूठा आरोप लगाने की साजिश हो रही है, गंभीर षड्यंत्र हो रहा है। आदरणीय सभापति जी, सभापति जी, ये कहा गया हिंदू हिंसक होते हैं, ये आपका संस्कार, ये आपका चरित्र, ये आपकी सोच, ये है आपकी नफरत इस देश के हिंदुओं के साथ ये कर रहे हैं। आदरणीय सभापति जी, ये देश शताब्दियों तक इसे भूलने वाला नहीं है। আমি শোনালাম প্রধানমন্ত্রীর বক্তব্য। আমি স্নেহায়ন তোমার কাছে এটা প্রশ্ন করছিলাম যে হঠাৎ করে তোমরা কেন এত বক্তব্যে, রাহুল গান্ধীর এতগুলো বক্তব্যের বাইরে বেরিয়ে সেগুলো নিয়ে প্রতিবাদ না করে তোমরা হঠাৎ করে হিন্দুত্বকে আঘাত করা হয়েছে এটা করলে? আমার এখানে পরিষ্কার মনে পড়ছে বাংলাতেও ভোটের কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য নিয়ে তোমরা
হিন্দুত্বের তাস খেলেছিলে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, কিন্তু লাভ হয়নি। 29টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে, তোমাদের সিট কমে গেছে। মানে তোমরা কি ঠিক করেছো যে হিন্দু এবং হিন্দুত্বের লাইনের যে ভাবধারা বা যে লাইন আপ সেটা তোমরা বজায় রাখবে, ওটাই তোমাদের ইউএসপি? দেখুন সৈকতদা, বিষয়টা হচ্ছে গিয়ে এটা পার্লামেন্ট বিলংস টু দ্য অপোজিশন, এবং আমরা এই 18তম লোকসভার প্রথমেই বলেছিলাম যে আমরা একটা কোঅপারেটিভ এবং কনস্ট্রাকটিভ অপোজিশন চাই। এবং কোঅপারেটিভ এবং কনস্ট্রাকটিভ অপোজিশন কোথা থেকে হবে? আজকে প্রধানমন্ত্রী নিজে বলেছে যে ভারতীয় জনতা পার্টির সাথে কম্পিটিশন করতে ডেফিনেটলি করুন। আপনাদের ইন্ডিজেটে তো বহু জায়গায় সরকার আছে, সেখানে ইনভেস্টমেন্ট নিয়ে আসুন। ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যের সাথে ইন্ডিজেটের যে রাজ্যের সরকারগুলো আছে তারা কম্পিটিশন করুক না। এইটা হবে হেলদি কম্পিটিশন। আপনাকে সংসদে বলতে দেওয়া হয়েছে, আপনারা তো বলেন যে সংসদে নাকি বলতে দেওয়া হয় না, আপনাকে যখন বলতে দেওয়া হয়েছে আপনি বিভিন্ন ইস্যু নিয়ে ডেফিনেটলি বলুন, কেউ তো আপনাকে আটকাবে না। কিন্তু আপনি কোনো বিশেষ ধর্মের ভাবাবেগে আঘাত করবেন, এবং আপনারা চালিয়েছেন, যেখানে উনি ক্যাটাগরিক্যালি হিন্দুদেরকে বলছেন হিন্দুরা হিংসা করে, ঘৃণা করে, অসত্য করে। প্রধানমন্ত্রী যখন উঠে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছে তখন তিনি বলছেন যে না, আমি হিন্দুদেরকে বলছি না, আমি বিজেপি আর আরএসএস কে। এখানে আমার একটা বক্তব্য আছে স্নেহায়ন, একটা হিন্দু সংগঠনের পক্ষ থেকে আজকে এ নিয়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এমন কোনো প্রতিবাদ হয়নি যে আমাদের কথা বাদই দিন, সর্বভারতীয় কোনো সংবাদ মাধ্যমেও বিরাট কোনো হিন্দু সংগঠন বিরাট প্রতিবাদ করেছে এমন নেই, শুধুমাত্র বিজেপি ছাড়া। আমি বলছি এটা কিভাবে পারে? আমি এই ক্ষেত্রেই তোমাকে প্রশ্নটা করতে চাইছি। আমি বলছি যদি আমিও একজন হিন্দু, তুমি হিন্দু, আমি বলছি আমিও তো হিন্দু, তাহলে আমার মতো এরকম যারা হিন্দু ভাবাবেগ রয়েছে বা যারা হিন্দু ভাবাবেগটাকে এতটাই গুরুত্ব দিচ্ছে, একটা সংগঠন, এমনকি তোমাদের একা সংগঠন, কেউ প্রতিবাদ করলো না, শুধু বিজেপি তারা প্রতিবাদ করলেন। মানে শুধু হিন্দুত্বের ভাবাবেগে আঘাত কি বিজেপিরই লেগেছে, আর কারোর লাগেনি? প্রথম কথা সৈকতদা বলি যে তুমি যে বললে যে কেউ জিনিসটা সম্প্রচার করেনি, আজকে বাংলাদেশের একটি চ্যানেল সারাদিন ধরে কিন্তু ওই বক্তব্যটাকে সম্প্রচার করেছে। মানে আমরা কি বাংলাদেশে আছি? না, বাংলাদেশ ইউজ করছে, মানে ভেবে দেখো। আমি ভারতের কথা শুনতে চাই। আমি শুনবো না, এমন বক্তব্য আমি শুনবো না, আমি ভারতের কথা বলতে চাই। ভারতের কথাই তো বলছি। ভারতের সংসদটা কি কোনো ধর্ম নিয়ে, কোনো ধর্মকে আক্রমণ করার জন্য? ভারতের সংসদটা তো বিভিন্ন ইস্যুর উপর আলোচনা করার জন্য। তাহলে নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গার পর যখন আমেরিকা ব্যান করেছিল, আজকে সেই প্রসঙ্গটা আলোচনায় তুলবো আমি স্নেহায়ন। গুজরাট দাঙ্গার পর আমেরিকা নরেন্দ্র মোদীকে ব্যান করেছিল, আজকে ওটাও আলোচনায় উঠবে এবং ওটা নিয়ে 1 ঘন্টা শো হবে। স্নেহায়ন বলো কথা। তারপরে তোমাকে এটাও বলতে হবে যে নরেন্দ্র মোদী কিন্তু সেই ওই উনার বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো ছিল সেখান থেকে কিন্তু ক্লিন চিট নিয়ে বেরিয়েও এসেছেন। বিষয়টা হচ্ছে গিয়ে, আমি আবারও বলছি যে আজকে যে কথাগুলো বলা হয়, রাহুল গান্ধীকে যখন বলতে বলা হয়েছে, রাহুল গান্ধী কিন্তু আনঅপোজ এবং আনইন্টারাপ্টেড বলছিলেন। যখন উনি হিন্দু ধর্ম নিয়ে আঘাত করেছেন তারপরে প্রধানমন্ত্রী উঠে বলেছেন। কিন্তু আজকে যখন প্রধানমন্ত্রী ভাষণ দিতে উঠেছেন তখন পুরো ভাষণটা কি অসভ্যতামি করা হয়েছে, কি অচলাবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন রাষ্ট্রপতির দেওয়া ভাষণের উপর। 147 জন সাংসদ সংসদে ছিল না সেই সময়, তোমরা বিল পাস করিয়েছো। এটা কতটা গণতান্ত্রিক? এইটা কতটা গণতান্ত্রিক যে প্রধানমন্ত্রীকে আমি বলতে দেবো না? প্রধানমন্ত্রী আমি তোমার কথার যুক্তি মেনে নিচ্ছি, আমি তোমার যুক্তি মেনে নিচ্ছি স্নেহায়ন। আমি বলছি 147 জন বিরোধী দলের সাংসদ সংসদে না থাকাকালীন একটা বিল পাস হওয়া, আমি বলছি না, আমি কোন স্পিকারের জুরিডিকশনকে চ্যালেঞ্জ করছি না, আমি বলছি নৈতিকতার দিক থেকে 147 জন বিরোধী সাংসদ সংসদে না থাকাকালীন আইন পাস হওয়া নৈতিকতার দিক থেকে কতটা অথেন্টিক, কতটা সঠিক এবং কতটা তোমার বক্তব্যগুলোর সঙ্গে যায়, আমাকে সেটা। আমি তো তোমাকে বলছি, আমি প্রথমেই কি বললাম, সংসদটা আলোচনার জন্য। আলোচনা কিসের ভিত্তিতে হবে? ইস্যুর ভিত্তিতে হবে, তথ্যের ভিত্তিতে হবে। স্পিকার নিয়ে আলোচনা হয়েছে, না কল্যাণ স্পিকার নিয়ে আলোচনা হয়েছে, স্পিকার নিয়ে যে ডিসকাশন চাওয়া হয়েছিল সেটা নিয়ে তোমরা মেনেছিলে? কোঅপারেট করেনি বিরোধী। না আমি বলছি স্পিকার নিয়ে তো, আমি তো বলছি একজন সাংসদ চেয়েছিলেন, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন আপনারা আলোচনা করলেন না? কেন স্পিকারের পদ নিয়ে ভোটাভুটি হলো না? অভিষেক, আমি নাম করে বলছি এই অনুষ্ঠান থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, কারো চাওয়ার দরকার নেই। 543 জনের একজন চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন আপনারা ভোটাভুটি করলেন না? ভোটাভুটি করলাম না, বিষয়টা হচ্ছে গিয়ে কেন করলেন? পশ্চিমবাংলা বিধানসভায় আমি শুনবো না, আমি আগে এটার উত্তর চাইবো, তারপর ওটার উত্তর আপনি দেবেন না। এটার উত্তরটা আমি চাইবো বাণীব্রত বাবুর কাছে, ওটা আপনি চাইবেন না।
আপনার চাওয়ার জন্য শুভেন্দু অধিকারী আছে, তাকে বলতে বলুন। আপনি আমার প্রশ্নের উত্তর দিন, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। কেন ভোটাভুটি করলেন না? ওখানে ভোটাভুটি করলেন না, তার উত্তরটা দিন। কিরণ রিজিজু সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি পরিষদীয় দলনেতা, অভিষেক ব্যানার্জি পরিষদীয় দলনেতা না, কিরণ রিজিজু কে বলেছে আপনাকে পরিষদীয় দলনেতা চাইতে হবে? তাতে কিচ্ছু নেই আসলে। একজনও যদি বলেন তাহলে দিতে হবে। বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করেছিলেন। আমার বক্তব্য স্নেহায়ন এটাই, স্নেহায়ন এক মিনিট, আমার বক্তব্য এটাই। আমি বলতে চাইছি যে তোমরাই বলেছিলে সহমতের ভিত্তিতে সংসদ চলবে, আমরা খুশি হয়েছিলাম যে সহমতের ভিত্তিতে যদি সংসদ হয় তাহলে একটা আইন পাস হওয়ার পর সেই আইনটাকে উইথড্র করতে হয় না। আবার সহমতের ভিত্তিতে যদি দেশ চলে তাহলে পাস হওয়া আইন নিয়ে সংসদে অন্য মানে পাস হওয়া যেটা আইন হয়ে গেছে, বিল নেই আইন হয়ে গেছে, সেটা নিয়ে সংসদে সময় নষ্ট করতে হয় না বিরোধীদের। আমি দুই পক্ষকেই বলছি, এটাই হচ্ছে সহমতের ভিত্তিতে দেশ চলার প্রকৃত উদাহরণ। আমি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যারা আজকের এই আলোচনার অন্যতম অংশীদার, আমি তাদের কাছে আসবো। ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি একটু কংগ্রেসের কাছে যাব। বাণীব্রত বাবু, আমি আপনার কাছে আসবো একটু পর, আগে একটু কংগ্রেসের কাছে যাই। তবে হ্যাঁ, এটা কোনো সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যা লঘু তার ইকুয়েশন থেকে নয়। আমি এই কারণে চন্দনবাবু আপনার কাছে যেতে চাইছি, সেটা হচ্ছে রাহুল গান্ধীকে যে বক্তব্য আমরা বলতে শুনলাম, সেখানে রাহুল গান্ধীর খুব গুরুত্বপূর্ণ একটা কোট আমি একটু পড়ে শোনাতে চাইবো। রাহুল গান্ধীর বক্তব্যটা আমি পড়ে শোনাতে চাইবো, খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার আজকের আলোচনায়, একটু মন দিয়ে শুনবেন দর্শকরা। তিনি বলছেন, আমি যখন এলওপি হলাম আমি এমন কিছু উপলব্ধি করেছি যা আমি আগে কখন উপলব্ধি করিনি। এলওপি হওয়ার পর আমার সামনে ব্যক্তিগত স্বপ্ন, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, আমার ব্যক্তিগত ভয়কে দূরে সরিয়ে রাখতে হবে। আমি এখন আসলে দুজন মানুষ, আমি এক ব্যক্তি নই। আমি একজন সাংসদ এবং আমার কাজ হলো দলের প্রতিনিধিত্ব করা এবং আমাকে প্রতিটি পক্ষকে ভালোবাসা এবং স্নেহের সাথে আচরণ করা। তিনি বলছেন রাহুল গান্ধী, এই বক্তব্য যার, তিনি রাহুল গান্ধী গতকাল এই বক্তব্য রেখেছেন। আমার কোথাও মনে হয়েছিল রাহুল গান্ধীর মধ্যে একই ব্যক্তি দুই সত্তা, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই না। যেমন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি অভিযোগ, তিনি আমিত্বে ভুগতেন, আপনারাই অভিযোগ করতেন যে যাহাই নরেন্দ্র মোদী, তাহাই এনডিএ, তাহাই দেশ, তাহাই বিজেপি, তাহাই সবকিছু, আর বাইরে কেউ নেই, যেটা আজকে রাহুল গান্ধীও একটু আগে বলছিলেন তার বক্তব্যে। কিন্তু রাহুল গান্ধী অনুধাবন করতে পেরেছেন তিনি একাধারে বিরোধী দলনেতা, মানে তাকে সব দলকে নিয়ে চলতে হবে, দেশের মানুষের কথা বলতে হবে, আরেকদিকে কংগ্রেসের দলের নেতা, কংগ্রেসের প্রতিনিধিত্ব তাকে করতে হবে। এটাই তো একজন পরিপক্ক আদর্শ রাজনীতিবিদের কথা, আমি যদি ভুল না বলি। সৈকত, একটা কথা এখানে প্রথমেই বলে নিই, যারা রাহুল গান্ধীর ব্যক্তি সত্তাকে চেনেন, খুব কাছ থেকে দেখেছেন, তাদের কাছে রাহুল গান্ধীর ব্যক্তি সত্তার একটা অন্য আকর্ষণ আছে। সেই আকর্ষণটা 44টা সিটে যেমন ছিল, 52টা সিট পাওয়ার পরে যেমন ছিল 2019-এ, আর আজকেও ঠিক ওই একই জায়গায় আছে, যেটাকে আমরা ইন্টিগ্রিটি বলি। মানে খুব ব্যক্তিগত স্তরে আমি এখান থেকে শুরু করি। অসামান্য ইন্টিগ্রিটি এবং সবথেকে বড় স্টাবর্নেস, ফোকাসড, একদম ফোকাসড। এবং সেই লোকটাকে পাপ্পু বলা হতো, যে লোকটা খুব ভালোভাবে বুঝতে হবে 250 কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারেন বিদেশে যেখানে পারমিটেড, যিনি বিভিন্ন জায়গাতে স্কুবা ডাইভিং করেন এবং একজন রিয়েল পুরুষের মতো আচরণ করেন এবং ভদ্র, সভ্য, মডেস্টি, যার তুলনা হতে পারে না, তার নাম রাহুল গান্ধী। আমি আর বিশেষত ব্যক্তি আলোচনায় যাব না, কিন্তু একটা কথা তোমাকে বুঝতে হবে, সেটা হলো রাহুল গান্ধী গতকাল যে রিয়ালাইজেশনের কথা বলেছেন, একটা মানুষের মধ্যে বহু সত্তা থাকে এবং সেই সত্তাকে একত্রিত করে একটা ফানেলে নিয়ে যাওয়া, ইট ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট। আমি তোমাকে কেন বলছি, আমি শুধু নই, আমার মনে হয় গতকাল মানুষের, সাধারণ মানুষকে আলোড়িত করে গেছে তার বক্তব্যগুলো, এবং প্রত্যেকটা বক্তব্যের একটা মাত্রা আছে এবং প্রত্যেকটা মাত্রার মধ্যে বিশ্লেষণ আছে। গত 10 বছর ভারতবর্ষ কী কী সাফার করেছে এবং গত 10 বছর ভারতবর্ষ কী কী কারণে তার বিভিন্ন অভাব অভিযোগকে সামনে আসতে দেওয়া হয়নি, যেখানে উনি বলছেন পরমাত্মা কমিউনিকেটস টু আত্মা মোদিজি, যেখানে বলছেন আমরা উই আর বর্ন ইন আ সিস্টেম, যে সিস্টেমটাতে উই আর বর্ন অ্যান্ড ডাই,
কিন্তু ওই দৈবিক আত্মার তো মৃত্যু নেই, যেখানে একটি প্রধানমন্ত্রীত্বের জায়গায় হাজার হাজার গরিবী মানুষ যাদের বিভিন্নভাবে বিভাজনের শিকার হতে হয়েছে, এবং অগ্নিবীরের মতো 4 বছরের রিটায়ারমেন্টের মতো স্কিমকে সামনে রেখে সমাজে একটা অদ্ভুত সংকট, যেখানে 15 লক্ষ টাকা প্রতিটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি, আবার বালাকোটের মতো জায়গায় আদপে মানুষ মরেছে না কে মরেছে তার কোনো বিস্তৃতি নেই, কিন্তু যেখানে পুলাওমাতে 47 জন ভারতীয় জওয়ান মারা গেছেন, ঠিক সেরকম একটি জায়গাতে দাঁড়িয়ে রাহুল গান্ধী সেদিনও যে প্রশ্ন করেছেন তার মাত্রা কেউ হয়তো পাপ্পু বলেছেন, কিন্তু গতকালকে তো সেটা বলতে পারেননি। আর সেটা পারেননি বলেই রোষ। তুমি দেখো, হিন্দুত্বর কোনো প্রশ্ন আমি আনবই না, তার কারণ হচ্ছে সার্বিকভাবে একটি কথা তোমাকে মাথায় রাখতে হবে। যেদিন 7 তারিখ সেপ্টেম্বর মাস যেদিন শুরু করেছিলেন 2022 সালে ভারত জোড়ো যাত্রা একেবারে কন্যাকুমারিকা থেকে, তারপরের ইতিহাস সকলে জানে, এবং গত বছর যেটা করেছিলেন ন্যায় যাত্রা মণিপুর থেকে মুম্বাই, তার ইতিহাস মানুষ জানে। এই জোড়োর কাজটাই তো ভারতবর্ষের মূল আত্মার কাজ, এবং সেটা রাহুল গান্ধী করেছেন রিয়েলাইজেশন থেকে। গতকালকে বলেছেন হিন্দু মানে বিজেপি নয়, হিন্দু মানে RSS নয়, হিন্দু মানে নরেন্দ্র মোদী নয়। নরেন্দ্র মোদীর ওই রাম জন্মভূমির উদ্বোধনের যে নরেন্দ্র মোদী সেকুলার ইন্ডিয়ার মূল ক্যারেক্টারটাকে নষ্ট করেছেন, এবং শুধু নরেন্দ্র মোদীজি হারেননি, সেখানে হেরেছেন আরও 10টি ইম্প্যাক্ট করেছে সিট যেখানে রামের নামে ভোট। আমাদের কাছে রাম প্রভু, রাম ইজ নট ফর সেল, ইটস নট আউট অফ সেল। গতকালকে বলেছেন শিবজির কথা কেন জানো? আশীর্বাদ, শান্তি, সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার যে স্বস্তিকা, সেটাই সেই শিবত্বকে যারা না, কটাক্ষ তো পাপ্পুর থেকে বেশি কটাক্ষ হতে পারে না। আমি তোমাকে একটা কথা বলতে পারি, গতকালকে বক্তৃতা যে কিরকম ভাবে আলোড়িত করেছে তার আরেকটা এক্সাম্পল তুমি দেখবে। আমেরিকাতে জো বাইডেন, ডেমোক্র্যাট, তারা কিন্তু একটা ফেলিওর ক্যারোলিনাতে একটা ফেলিওর অ্যাড্রেসকে সামনে রেখে বলছেন ইভেন জো বাইডেনকে চেঞ্জ করা হতে পারে, অর্থাৎ তার ক্যান্ডিডেচার চলে যেতে পারে। গতকালকে আমি তোমাকে বলি এখানে, গতকালকে রাহুল গান্ধী যেভাবে সম্মিলিতভাবে একটা নেতৃত্বের জায়গা তৈরি করলেন, দ্যাট হ্যাজ টু বি ডিফাইন্ড অ্যাজ অ্যান অপোজিশন লিডার। আশিস দা বললেন, কিন্তু একটা প্রসঙ্গে এটাও তো ঠিক যে একটা সময় আমরাই দেখতাম রাহুল গান্ধী দেশে থাকতেন কম, বিদেশে থাকতেন বেশি। তো বিজেপি কটাক্ষ করে বলতো যে কালো টাকা দেশে ফেরানোর থেকে সবার আগে রাহুল গান্ধীকে দেশে ফেরানো হোক, কারণ তিনি বিদেশেই বেশি থাকেন। আমি তোমাকে একটি কথা বলে এখানে শেষ করবো, এটা আমার নিজের লেখা টেলিগ্রাফ পত্রিকাতে। তখন নরেন্দ্র মোদীজি খুব ওয়ার্ল্ড ট্রাভেল করতেন, তুমি জানো, 2014-এর পর, এবং তখন একটি ফিল্ম বেরিয়েছিল, তার নাম হচ্ছে অ্যাক্সিডেন্টাল। প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে কটাক্ষ করে এই ফিল্মটা তৈরি হয়েছিল। আমি টেলিগ্রাফে লিখেছিলাম দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দ্য অ্যাক্সিডেন্টাল টুরিস্ট। প্রসঙ্গটা যদি তুমি তাকে ইকুয়েট করো, আমার কাছে এখনো ব্যাপারটা তাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে রিয়ালাইজেশন। গান্ধী পরিবারের জন্মে মতিলাল নেহরু থেকে আজ পর্যন্ত 5টা পুরুষ, যার চোখের সামনে 2টো মানুষ তার পরিবারের প্রধানমন্ত্রীর রক্তাক্ত দেহ তিনি দেখেছেন, তাকে দেশের মধ্যে দেশের বাইরে মানবতার স্বার্থে সেই রাহুল গান্ধী প্রমাণ করেছেন গতকাল যে সার্বিক গুণ থাকা দরকার ভারতবর্ষকে বাঁচাবার জন্য, ভালোবাসার জন্য। আপনার কাছে আসতে চাইবো, আমি কেন আপনার কাছে এলাম দেরিতে তার কারণটা আপনাকে আগে বর্ণনা করি। আমার স্পষ্ট মনে পড়ছে যে তখন সবেমাত্র, আমি যদি ভুল না হই, যে বিজেপিতে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভায় গিয়েছিলেন ভাটপাড়া অঞ্চলে। তখন বিজেপিতে যোগ দিয়েছিলেন সেখানকার এক নেতা, সদ্য নেতা, এবং সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই অঞ্চলে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। তিনি কার্যত তেড়ে যাওয়ার মতোই গিয়ে বলেছিলেন যে কারা স্লোগান দিয়েছো তোমরা সামনে এসো। আমি কিন্তু কোনো আমার ল্যাঙ্গুয়েজে হয়তো মনে হতে পারে যে আমি সঠিক বলছি না, সেটা আলাদা বিষয় আপনাদের ভাবার, কিন্তু আমার মুখ্যমন্ত্রী সম্পর্কে বর্ণনার ক্ষেত্রে আমি আমার শালীনতা বজায় রাখছি। তারপরে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার করছেন ভিক্টোরিয়াতে, সেখানেও জয় শ্রীরাম স্লোগান। এরকম একাধিক ঘটনা রয়েছে। তো বাংলায় বিজেপির জয় শ্রীরাম স্লোগানটাকে রাজনীতিকরণের অভিযোগ আপনারাই করেছেন প্রথম, যে রাম কি তোমার একার, রাম তো আমাদের প্রত্যেকের। এবং সর্বশেষ সংস্করণ আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাম মন্দির উদ্বোধনে যাননি না, বাংলায় যারা অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, তাদের হাত শক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। আমি যদি দায়িত্ব নিয়ে বলছি, কম করেও 10 বার প্রধানমন্ত্রী এবং অমিত শাহ কথাটা বলেছেন বাংলায় প্রচারে এসে। সেই ফৈজাবাদ আসনে হেরেছে বিজেপি, লাল্লু সিং তিনি হেরে গেছেন, জিতেছেন অবধেশ প্রসাদ। তাকে পাশে নিয়ে আজকে আমরা যে বক্তব্যটা সপার নেতা অখিলেশ যাদব তার বক্তব্য শুনলাম, বারবার আমার মনে হচ্ছিল যে তৃণমূলের ভার্সনটা কোথায়।
তৃণমূল তো সবার আগে এখানে রিয়াকশন দেবে। সব থেকে বেশি রাম নিয়ে যদি কেউ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে থাকে তাহলে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। আপনারা কোথায়? জবাব কেন দিচ্ছেন না? আমি আপনার থেকে জানতে চাইব। দেখুন, প্রথমে বলি, এই যে আপনি বললেন না জয় শ্রীরাম স্লোগান, জয় শ্রীরাম স্লোগান কিন্তু আস্তে আস্তে পেছন দিকে চলে গেছে। আপনি দেখবেন লাস্ট 2024-এর ইলেকশনে জয় শ্রীরাম স্লোগানটা যে চলবে না, সেটা নরেন্দ্র মোদী থেকে শুরু করে তার যত নিচস্তরে যত নেতা নেত্রী আছে তারা ওই জায়গা থেকে আস্তে আস্তে সরে গেছেন। কারণটা বুঝতে পেরেছেন ওনারা, যখন বুঝতে পেরেছিলেন যে 400 বার বলার কারণটা হচ্ছে যে তারা তাদের বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট পেয়ে গেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, তখন তারা কি করলেন, তারা একদিন যে জিনিসগুলো চালিয়ে এসেছিলেন সেই জিনিসগুলোকে ছেড়ে দিয়ে তারা অন্য দিকে চলে গেলেন। দেখলেন মানুষকে যদি আমি বারবার পোক করতে থাকি 400 পার, তার মানে মানুষের মধ্যে একটা ধারণা হবে যে বিজেপি ক্ষমতায় আসছে, সুতরাং এই জায়গায় তোমরা পোক করো। এবং করলেন কি, যে আপনাদের মিডিয়াতে যেসব স্যাফোলজিস্টরা বসেছিলেন সেই স্যাফোলজিস্টদেরকে নানাভাবে মানে প্ররোচিত করে বা যেভাবেই হোক তাদেরকে দিয়ে একটা মিথ্যে 386, কেউ 360, কেউ 355 এইভাবে দিয়ে আপনাদের মিডিয়া মারফত সেটা প্রচার করালেন, যেটার ফলে মানুষকে গুমরা করার কথা যেটা বলা হয় সেরকম গুমরা করা হলো। আলটিমেট কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে যে এইসব করেও মানুষকে হয়তো 2-4% হয়তো এদিক হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই তাই। আজকে সব থেকে বড় কথা, 2024-এর 4 জুন থেকে এখন মানুষ, সারা ভারতবর্ষের মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী সবাই বুঝতে পারছে যে সংখ্যার মাহাত্ম্যটা কি। এই সংখ্যার মাহাত্ম্য হচ্ছে যখন আমি 272-এর বেশি পেয়ে গেলাম তখন আমি একরকম, তখন আমি মোদি কি সরকার, মোদির পরিবার, নানা রকমের বিচার। যেই 272 থেকে আমরা নিচে নেমে আসলাম তখন হলো আমরা এনডিএ সরকার। এনডিএ সরকার বলে যেসব দলগুলো তার সাথে ছিল তাদেরকে সাথে নিয়ে চলা, তাও সবাইকে নয়, কে না যারা একটু বেশি সিট পেয়েছে, নীতিশ কুমার এবং আপনার টিডিপি চন্দ্রবাবু নাইডু। এইটা কালকেই দেখবেন বিবৃতিতে মহুয়া মৈত্র বলেছেন যে এনডিএ মানে হচ্ছে নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স, এটা হচ্ছে এনডিএর এখন ভার্সন। এবং এই প্রধানমন্ত্রী, আমরা সব থেকে বড় কথা, আমাদের ভারতবর্ষে খুব দুঃসময় চলছে আমাদের 10 বছর আগে থেকে, যখন নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন। আজকে বলছেন যে কেন ধর্ম নিয়ে আলোচনা হবে। আরে ধর্মের উৎপত্তি তো তোমরাই করেছো, তোমরাই বলেছো হিন্দুত্ব থাকবে, আমরা মুসলিমদেরকে পাকিস্তানি, কেউ যদি লুঙ্গি পরে তাকে বলা হয় লুঙ্গি পরে আছে অতএব এই হিন্দু নয় পাকিস্তানি, এইসব ব্যাপার। আজকেও সৌমিত্র খা সংসদে দাঁড়িয়ে ওপেন স্টেটমেন্ট করেছেন বাংলাদেশ হয়ে যাচ্ছে, হয়ে যাবে। এইভাবে তো আস্তে আস্তে ওরা ডিভিশনটা তৈরি করছে। অ্যাকচুয়ালি এই যে সরকারটা চলছে বর্তমানে, সেই সরকারটা কিন্তু চলার কথা নয়। কারণ যদি সত্যিকারের হয়, আজকে রাষ্ট্রপতি ভাষণে রাষ্ট্রপতি যা বক্তব্য রেখেছেন সবই হচ্ছে এনডিএর তৈরি করা বক্তব্য। উনি তো বলতে পারেন এটা প্রথাগত, আমরা দেখে এসেছি, বরাবরই তাই হয়ে এসছে। আজকে এই যে এনডিএ হলো, এনডিএ সরকার গঠন করতে গেল, রাষ্ট্রপতি তো বলা উচিত ছিল যে তোমরা আস্থা ভোটে এসো। আস্থা ভোটের কোনো প্রশ্ন নেই, আজকে স্বীকার করা হলো। বলা হচ্ছে যে বিরোধীরা কেন না, আপনারা যদি সরকার গঠনের দাবি জানাতেন তাহলে আস্থা ভোটের প্রয়োজন ছিল। যদি আমরা না, আপনারা তো দাবি জানাননি। না আজকে না, এটা বোধহয় আপনার ভুল হচ্ছে। যদি আপনারা সরকার গঠনের দাবি জানাতেন, প্যারালাল অ্যাপ্লিকেশন যেত, তাহলে আস্থা ভোট। আমি আপনাকে বলছি এটা হচ্ছে, আমি বোধহয় ঠিক বলছি তো, আমি ঠিক বলছি না। আমি একটা কথা বলি যে একটা বড় বিচ্যুতি কিন্তু রেকর্ডেড থাকলো, সেটা হচ্ছে নিয়ম হচ্ছে যে তুমি সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচিত হতে হবে ফার্স্ট অফ অল, এবং সেই নির্বাচিত নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি চাইবেন। এখানে কিন্তু নেওয়া হয়নি কোনো মোদিকে, মানে তোমার মানে প্রথা মতো কোথাও কিন্তু নেতা নির্বাচন হয়নি। বেসিক্যালি এনডিএর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা হয় সংসদীয় দলের নেতা নির্বাচিত হতে হয়, এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেটা হয়নি। এবং সব সময়ই দেখেছি গভর্নর বা প্রেসিডেন্টকে বলতে হয় তুমি
সরকার গঠন করো, বাট তুমি একটা আস্থা নাও। সেই আস্থাটা নেওয়া হয়নি, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে না, যদি ক্লিয়ার মেজরিটি থাকে তাহলে আস্থার না, এনডিএ যে ক্লিয়ার মেজরিটি, এখানেও একটা সন্দেহ রয়ে গেছে, সেটাও রয়ে গেছে। সেইটা তো আগে তো তাকে এনডিএ মিটিং না আমি ক্লিয়ার করে দিচ্ছি। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা সাপোর্ট জানিয়ে চিঠি দিয়েছেন এবং রাষ্ট্রপতির কাছে গেছিলেন। এর মধ্যে তো অসুবিধা না, মানে আমি তাছাড়া চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা ভোটের আগে থেকে অ্যালায়েন্সে ছিলেন, মানে মৌখিক অ্যালায়েন্সে ছিলেন। তারা তাদের সাপোর্ট লিখিতভাবে রাষ্ট্রপতিকে জানিয়েছে। এক্স্যাক্টলি, না হলে সরকারি এইবারে যেটা আসছি আমি, এই যে যখন নরেন্দ্র মোদী প্রথমেই বললেন যে সরকার করতে গেলে মেজরিটি দরকার হয়, সংখ্যার হিসেবের দরকার হয়, বাট সরকার চালাতে গেলে কনসেনসাসের দরকার। এই যে সরকার চালাতে গেলে কনসেনসাসের দরকার হয়, তিনি নিজের তরফ থেকেই, যেটা আমরা দেখে এসছি যে দুটো তৈরি হয়, একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে ডেপুটি স্পিকার। স্পিকারটা স্বাভাবিকভাবেই সরকার তরফ থেকে তৈরি হয় এবং ডেপুটি স্পিকারটা বিরোধী পক্ষ থেকে। এটা কোনো নিয়ম নেই, বাট ইট ইজ এ কনভেনশন। তা গত 5 বছরে আমরা ডেপুটি স্পিকার দেখিনি তৈরি করতে। আর উনি যখন একটা নাম ঠিক করলেন, তখন কিন্তু বিরোধী দল যে বলছে যে বিরোধী দলের কোথায় নেই, ঐক্যমত্য নেই, তাহলে বিরোধী দল তো প্রতিবাদ করতে পারত। বিরোধী দল তো প্রতিবাদ করে, ভোটটা নেওয়া গেলে প্রমাণ হতে পারত হ্যাঁ যে এনডিএ মেজরিটি আছে কি নেই। এইবারে হচ্ছে যখন আমরা আইএস বলা হলো, আইএসটা বলার পরেও একটা জায়গা আইএস আর নো এর ক্ষেত্রে একটা দেখা গেল যে একটা রয়েছে সেখানে, কিন্তু সাথে সাথে কেউ যদি ডিভিশন চায়, সেই সময় একজন যদি চায়, 500 কেন 1000 লোকের যদি হয়, মানে সংসদ হয়, সেখানেও একজন চাইলে তা সেক্ষেত্রে কিন্তু ভোট নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে নরেন্দ্র মোদী তার শুরুর একেবারে প্রারম্ভিক তার যে ইনিংস, সেখানে তিনি ফাউল করলেন বলে বিরোধীরা দাবি করছেন। আচ্ছা, আজকে এখানে আমি আপনার কাছেই আসবো। আমি একটা ক্লিপিংস একটু দর্শকদেরকে দেখাতে চাইবো। আচ্ছা, আপনারা নিঃসন্দেহে ভাবছেন যে এই যে প্রায় 40-42 মিনিট আলোচনা করলাম, নির্যাস কি? নির্যাস হচ্ছে এটাই, আগামী 5 বছর নরেন্দ্র মোদী তো সংসদ চালাবেন, তিনি যেহেতু সংসদের তিনি নেতা, প্রধানমন্ত্রী দেশের, তিনি দেশ চালাবেন। এখন দেশ চালাতে গেলে তাকে বিল আনতে হবে, নাহলে নিষ্ফলা সংসদ হবে। আর নিষ্ফলা সংসদ মানে একটা সরকারের কাছে লজ্জা। কি বিল আনবেন সেটা বড় কথা নয়, বিল এনে কি পাশ করাতে পারবেন? ডেড বিল হয়ে যাবে না তো? যদি বিল পাশ করাতে হয় তাহলে সংসদে কি ফেস করতে হবে নরেন্দ্র মোদীকে? আজকে চলুন, নরেন্দ্র মোদী যখন রাষ্ট্রপতির বক্তব্যের উপর জবাবি ভাষণ দিচ্ছেন, নির্ধারিত সময় থেকে 9 মিনিট লেটে বক্তব্য শুরু করেছেন, 9 থেকে 10 মিনিট। তারপরেও প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর প্রথম 1 মিনিট কেমন ছিল, আনকাট আপনাদের এই প্রথম 1 মিনিট দেখাবো। দেখুন, এটা ট্রেলার দেখুন। दुनिया के सबसे बड़े चुनाव अभियान में जनता ने हमें चुना है और आदरणीय सभापति जी, मैं कुछ लोगों की पीड़ा समझ सकता हूं कि लगातार झूठ चलाने के बावजूद भी उनका घोर पराजय हुआ और लोकतंत्र के माननीय प्रतिपक्ष के नेता ये शोभा नहीं देता। आपको पर्याप्त समय, पर्याप्त अवसर दिया है, ये शोभा नहीं देता। आप सदन में डायरेक्शन दो। माननीय नेता जो बोल रहे हो, जब खड़े हो, ये शोभा नहीं देता आपके लिए, ये उचित नहीं है संसदीय परंपराओं के अनुसार। ये तरीका ठीक नहीं है आपका। नो, ये गलत तरीका है आपका, और ये तरीका इस तरीके से नहीं चलेगा बिल्कुल। नो, गलत तरीका है। नो, ऐसे संसद के अंदर गरिमा बना के रखें। आप गरिमा को तोड़ना चाहते हैं? आप संसद मर्यादा पीछे पीठ पीछे नहीं करें। आपको गरिमा नहीं, सदन की डायरेक्शन देते आप बेल में आने के लिए लोगों को। ये आपको, ये प्रतिपक्ष के नेता है। আমি এই ছবিটা কেন দেখালাম জানেন? আমি দেখালাম, আপনারা একটুখানি এই মুহূর্তে আমাদের এই টেলিভিশনে অনুষ্ঠানটা দেখতে দেখতে 2019 সালে সংসদে
নরেন্দ্র মোদীর রাষ্ট্রপতির সময়ের জবাবি ভাষণটা একটু দেখে নিন, দেখবেন একদম সাইলেন্ট, পিন ড্রপ সাইলেন্সের মধ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, সবাই শুনছে। কি ভাবছিলেন? মন দিয়ে শুনছিলেন সবাই বিরোধীরা? হয়তো হতেও পারে, কিন্তু অনেকে আবার এমনটাও বলছেন তখন চিৎকার করার মতো সাহস তাদের কাছে ছিল না। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপ্পনি বলতে পারেন বিরোধীদের তরফ থেকে উঠে এলো। কি সেই টিপ্পনি, সেটাও আপনাদেরকে একটু দেখাই। शक्ति का उपासक ये मेरा बंगाल माँ दुर्गा की पूजा करता है, शक्ति की उपासना। ये बंगाल माँ काली की उपासना करता है, समर्पित भाव से करता है। आप उस शक्ति के विनाश की बातें करते हो। ये वो लोग हैं जिन्होंने মোদি যখন বলছেন তখন বিরোধীরা একজোটে স্লোগান, পুরো টানা 40-45 মিনিট, 1 ঘন্টা বিরোধীরা এক সুরে বলে গেলেন, ঝুট বলে কাউয়া কাটে। বললেন ন্যায় চাই, ন্যায় চাই। আরেক পক্ষ বললেন মণিপুরের জন্য ন্যায় চাই। টানা স্লোগান। এই সংসদ, বিশ্বাস করুন, বিগত 10 বছরে আমরা কেউ দেখিনি প্রধানমন্ত্রীর ভাষণের সময়। আমি স্নেহায়ন তোমার কাছে জানতে চাইছি, এই দিনটা দেখার জন্য তৈরি ছিলে, তৈরি আছো, তৈরি থাকবে? এই দিনটা দেখার জন্য দেশ তৈরি ছিল কিনা আগে দেশকে জিজ্ঞাসা করতে হবে। কারণ যখন বিরোধীদের সংখ্যা বেড়েছে, আমি তো বলছি, তখন তো আমরা আশা করেছিলাম যে বিরোধীদের থেকে কনস্ট্রাকটিভ এন্ড কোঅপারেটিভ অপোজিশনের, কিন্তু তুমি নিজেই দেখালে প্রধানমন্ত্রী যখন বক্তব্য বলতে উঠছে, বক্তব্য বলা শুরু থেকে তাকে বলতে দেওয়া হচ্ছে না। লিডার অফ মানে বাবু, আমি মাঝখানে বলিনি, প্লিজ আপনার সময় না, তোমাকে জাস্ট মনে করিয়ে দিচ্ছি, 9 থেকে 2009 থেকে 14 সেই সময় তোমরা তো বিরোধীতে ছিলে, সেই সময় তোমরা কি করেছিলে সেটা একটু মনে করো। আপনাকে বলি, আমরা কিন্তু 2021-এ 3 থেকে 77 হয়েছি, আমরা কিন্তু এই ধরনের আচরণ কিন্তু পশ্চিমবাংলা বিধানসভায় করিনি। বলছি আমাদের আসবো তো 77 আমাদেরও আছে, আমরাও এরকম অচল অবস্থা ক্রিয়েট করতে পারি, আর করি না। বলছি না 77 আমাদেরও আছে, আমরা বলছি। আপনারা কংগ্রেস যদি 99 নিয়ে এই জোর দেখাতে পারে 241-এর বিরুদ্ধে, আমরা 77 নিয়েও করতে পারি, 235। না আমি বলছি বিষয়টা হচ্ছে, দেখুন বিষয়টা হচ্ছে কি, আমরা আবারও বলছি বিরোধীদের একটা রেসপন্সিবিলিটি আছে। সেটা কি আজকে এই সংসদে দেখানো হলো? মিনিমাম সৌজন্যতা কি দেখানো হলো? লিডার অফ অপোজিশন, আমি তো আবারও বলছি, আরো সেশন হবে, লিডার অফ অপোজিশন আবারও বলবে। তখন যদি সরকার পক্ষের সাংসদরা এই আচরণ করে, সেটা কি কাম্য হবে? এবং আমি আরেকটা কথা বলি, মণিপুর নিয়ে ডিসকাশনের কথা বলা হচ্ছে। আপনি সৌমিত্র খাঁর কথা বললেন না, সৌমিত্র খা আজকে বক্তব্য রাখতে উঠেছিল আমাদের কোচবিহার নিয়ে। মণিপুর নিয়েও যারা ডিসকাশনের কথা বলছে, তারা কোচবিহার নিয়েও কিন্তু ডিসকাশন করতে হবে, তাদের চোপড়া নিয়েও কিন্তু ডিসকাশন করতে হবে। এবং দিনের পর দিন ঘটে যাওয়া এই যে পশ্চিমবাংলায় বিভিন্ন এই যে গণপিটুনি, এই যে খাপ পঞ্চায়েত, এগুলো নিয়েও কিন্তু ডিসকাশন করতে হবে। বেশ, আমি চাইবো যে স্নেহায়ন এটা নিয়েও ডিসকাশন করতে হবে। যোগী আদিত্যনাথের সরকারে থাকাকালীন এত টাইট সরকার, বুলডোজার সরকার, কি করে 122 জনের মৃত্যু হয়ে যায়, এটা নিয়েও স্নেহায়ন আলোচনা করতে হবে। দুর্ভাগ্যজনক, লজ্জাজনক, দুর্ভাগ্যর থেকেও দুর্ভাগ্যজনক, 122টা লোকের মৃত্যু হয়ে গেল স্ট্যাম্পেড হয়ে। কোথায় প্রশাসন? আমি একই প্রশ্ন করবো এই রাজ্য সরকারের কাছে, কোথায় প্রশাসন? 4-5 জন মার্ডার হয়ে যাচ্ছে, পাবলিক যাকে পারছে পিটিয়ে দিচ্ছে, যে পারছে সালিশি করে চলে যাচ্ছে। উত্তর তো দিতে হবে। আমি আপনার কাছে যাব, আমি যাওয়ার আগে আমি দর্শকদেরকে বলতে চাইবো যে প্রধানমন্ত্রী আজকে বলেছেন 99, আপনাদের সংখ্যা মাত্র 99, 100 নয়, আপনারা 99। আপনাদের পুরনো যারা যখন সরকার গঠন করেছেন, আপনাদের সেই উদাহরণ টেনেছেন নরেন্দ্র মোদী আজকে। আমি আলাদা করে সেই বক্তব্য শোনানোর প্রয়োজন নেই, সবাই জানেন। আপনারা 99 এত তাকত দেখাচ্ছেন, আরে নরেন্দ্র মোদী তো তার ক্যারিশমাতে 240 পেয়েছেন, তিনি বলছেন। ভেরি ইন্টারেস্টিং। আমি তোমাকে তার আগে একটা কথা বলি, আজকে বোধহয় সব থেকে বেশি নরেন্দ্র মোদীজি স্মরণ করছে নেহেরুকে। মানে আমি বলতে চাইছি যে নরেন্দ্র মোদী তৃতীয়বারে আসা অনেকটা কম্পেয়ার হচ্ছে তৃতীয়বারে নেহেরুকে আসা, কিন্তু নেহেরু প্রতিবার শক্তি বাড়িয়ে এসেছিলেন এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় এবং মাল্টিপার্টি সিস্টেমের যিনি জনক, যে কনসেপ্ট, এবং বলতেন বিরোধীরা বলবেন আমরা শুনবো, এটাই হবে গণতন্ত্র, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই কল ইট দ্য হাউস বিলংস টু অপোজিশন। তুমি আজকে ভেবে দেখো তো, গত 10 বছর ধরে হাউস বিলং টু দি অপোজিশন। তোমার মনে হয়েছে একটি মানুষ, যে মানুষটি
বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন তাকে ওবিসির কোনো একটি মামলায় জড়িয়ে তাকে তুমি জানো 2 বছরের বেশি পানিশ করিয়ে, যেটা স্কোয়াশ করেছে পরে সুপ্রিম কোর্ট, শুধু তাকে পার্লামেন্ট থেকে বার করে দেননি, তার ভয়ে তাকে ইভেন বাড়ি থেকে বার করে দিয়েছেন, তুমি জানো সেটা। আজকে সেই মানুষটি যখন দাঁড়িয়ে সততার সাথে চোখে চোখ রেখে কথা বলেন, তখন নেহেরুকে স্মরণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই নরেন্দ্র মোদীজি তারা চায় অপোজিশন কোঅপারেট করুক, এটাই তো নেহেরু চেয়েছিলেন, নেহেরুকে মুছিয়ে দেওয়া। আর ভারতবর্ষে যদি নেহেরু গান্ধীকে মুছিয়ে দেওয়ার প্রয়াস চলে, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী 240 থেকেও 40-এর বেশি শক্তি পাবেন না। আমরা 99 নিয়ে ওই 99 সংখ্যার থেকে বড় প্রশ্ন সততার প্রশ্নে, যে প্রশ্ন ভারতের প্রশ্ন, সেই প্রশ্নকে আমরা রেখে যাব। পার্লামেন্ট এইভাবেই চলবে। বেশ, আমি বাণীব্রত বাবু আপনার কাছে জাস্ট ওয়ান লাইনার একটা বিষয় জানতে চাইবো, যে অপোজিশন বলতে আমরা যা এই মুহূর্তে ছবিটা দেখছি, এখানে বিরাট বড় ভূমিকা রয়েছে তৃণমূল কংগ্রেসের। আপনাদের সাপোর্ট না পেলে এই বৃহত্তর আন্দোলনটা সম্ভব নয়। আপনারা কি নিরঙ্কুশভাবে এই সাপোর্টটা দিয়ে যাবেন কংগ্রেসকে? এখনো অবধি তো আমরা দিয়ে গেছি এবং ভবিষ্যতেও আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন যে আমাদের যত কিছু মতবিরোধ হবে সেটা আমরা নিজেদের মধ্যে বসে মেটাবো, কিন্তু পার্লামেন্টে আমরা সব একসাথে এই একটা মানে অসত্য সরকার, যে সরকারের সমস্ত কাজ হচ্ছে মানে কি বলবো মানে কাজটাই হচ্ছে একদম বিরুদ্ধচারণ, জনগণের বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে লড়াই। আশিস দা, আমি আজকে খুব মনোযোগ দিয়ে দেখছিলাম এবং বাংলা মিডিয়াতে খবর আমি প্রথম ব্রেক করি, যে যখন প্রধানমন্ত্রী সংসদে ভাষণ রাখছেন তখন কোন সর্বভারতীয় সংবাদ মাধ্যম, এটা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড, যে এই উত্তরপ্রদেশের ঘটনা, তখন কোনো সংবাদ মাধ্যম দেখায়নি, সবাই নরেন্দ্র মোদীকে দেখাচ্ছে এবং বিরোধীরা বলেন যে এটাই নরেন্দ্র মোদীর আতঙ্ক, যে ওই নরেন্দ্র মোদীকে স্ক্রিনে রাখতে হবে, অন্য কেউ দেখানো যাবে না। কিন্তু এনকেটিভি বাংলা আমরা দেখিয়েছি। আমি আপনার কাছে জানতে চাইবো এই দায়টা কার, কে নেবেন? যদিও ভাষণের মাঝখানে তিনি কিছুটা সময় এটা নিয়ে ব্যয় করেছেন। দেখো, এ তো উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে লাগবে। আমরা সকলেই জানি যে সংবাদপত্রের স্বাধীনতা হচ্ছে মালিকদের স্বাধীনতা, খুব সোজা কথা। মালিকরা যেদিকে হেলবেন আমাকেও সেদিকে হেলতে হবে যদি চাকরি করতে চাই। আজকে গোটা দিল্লির সংবাদ মাধ্যম, সকল সর্বভারতীয় সংবাদ মাধ্যমের যে ভূমিকা গত 3-4 বছর ধরে আমরা দেখছি, আমি এক কথায় বললে নক্কারজনক। কোনো রকম স্পাইন মেরুদণ্ডের কোনো চিহ্ন মাত্র সেখানে নেই। ফলে আমাদের এটাই তো স্বাভাবিক। আজকে দেখো, একটা সরকারি, একটা না, দুটো সরকারি চ্যানেল এই লোকসভা এবং রাজ্যসভার প্রসিডিং দেখায়, লোকসভা টিভি, রাজ্যসভা টিভি। ইন্টারেস্টিং হচ্ছে যে আগে কি দেখতাম, সরাসরি ট্রান্সমিশন হতো তার ভাষাতে, কেউ হিন্দি বললে হিন্দি, কেউ তামিল বললে তামিল। এখন যেটা হচ্ছে যে তিনি যাই বলুন না কেন, তার একটা হিন্দি ট্রান্সলেশন আছে, তার কথাটা শোনা যাচ্ছে না, একটা ইম্পোজিশন অফ হিন্দি। ফলে সব মিলিয়ে যে ছবিটা সামনে আসছে, ছবিটা খুব সুখকর নয়। আমি শেষ কথা এটাই বলবো যে সবাই তো পরিবর্তনের কথা বলছেন, রাহুল গান্ধীও বললেন যে তার দুটো রোল বা তিনি নতুন উপলব্ধি হচ্ছে। আমি আশা করব যে প্রধানমন্ত্রী অন্তত এই উপলব্ধিটা করুন যে তিনি আর আগেকার নরেন্দ্র মোদী কা গ্যারান্টি ইত্যাদি নেই। তাকে বাস্তবের জমিতে আসতে হবে, নত হতে হবে, ঔদ্ধত্য ত্যাগ করতে হবে, আত্মম্ভরিতা ত্যাগ করতে হবে এবং মানে সঠিক অর্থে সহমতে। গতকাল রাহুল গান্ধী বলেছেন যে নরেন্দ্র মোদীকে এখন দেখবেন, তার মুখে আর হাসি নেই, তার মুখ দেখলে বোঝা যায় যে তিনি কেমন আছেন, তার সরকার কেমন চলছে। এটাকে বিজেপি বলেছে যে এটা ভয়ঙ্কর, কংগ্রেস আত্মগরিমায় ভুগছে, কংগ্রেসের এটা অপমানজনক মন্তব্য বা রাহুল গান্ধীর অপমানজনক মন্তব্য। দেখুন, মান অপমানের বোধ তো আমি জানি না, আমি শুধু এটুকু জানি ভারতের সংসদে আলোচনা হচ্ছে না মূল্যবৃদ্ধি নিয়ে, ভারতের সংসদে আলোচনা হচ্ছে না ওষুধের দাম, ফার্টিলাইজারের দাম কেন বাড়ছে, এবং আমরা এটাও দেখছি ভারতীয় সংসদে আলোচনা হচ্ছে না যে কিভাবে ডাক্তারি পরীক্ষার মতো প্রবেশিকা পরীক্ষায় নিট কেলেঙ্কারি হলো, তার জন্য দায় কার। আমরা চাইবো ভারতীয় সংসদে শাসক বিরোধী উভয়ে হাতে হাত মিলিয়ে আলোচনা করবেন আমাদের সমস্যা নিয়ে, কারণ সংসদ চলে আমাদের টাকায়, কারো দাদাগিরির জন্য নয়। নমস্কার।